নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প ভূতের সঙ্গে মোকাবিলা, লেখক রাজেশ বসু। এটি দ্বিতীয় খণ্ড। দুতলা বাড়ি, এককালে উঁচু পাঁচিলে ঘেরা ছিল, এখন জায়গায় জায়গায় ইটের স্তম্ভের মতো জেগে আছে। কঙ্কালসার দেয়ালের ফাটলে ফোকরে বট অশ্বত্থের ছড়াছড়ি, সাপের মতো শিকড় ছড়িয়ে রেখেছে তারা। বাড়ির সামনেটা তো এত ঝোপঝাড় জঙ্গল, ভেতরে যাওয়ার পথটাই বোঝা যাচ্ছে না ঠিক। তবে সামনের গাড়ি বারান্দা ছাদটি অটুট এখনও। ঝোপঝাড় কোনো মতে অতিক্রম করে ওরা তিনজন এসে দাঁড়ালো সেখানে। ভিজে চুপ্পুস সকলেই, ঝোড়ো হাওয়াতে শীত করছে রীতিমতো। বৈশাখ মাসেও দাঁতে ঠকঠকানির মতো অবস্থা। সামনেই কয়েক ধাপ সিঁড়ি, শেষ হয়েছে বাড়ির সদর দরজায়, যার একটি পাল্লাই অবশিষ্ট এখন। ঝড়ের ঝাপটায় সেটি দমাদ্দম বাড়ি খাচ্ছে দেয়ালে। সব মিলিয়ে কেমন একটা গা ছমছমে ভুতুড়ে পরিবেশ। এরই মধ্যে টমি সাহেব হঠাৎ বললেন, লেটস এন্টার দি হন্টেড হাউস। দুই বন্ধুরই কানে কেমন শোনালো। নন্তুর মনে হলো জোঁক না, একটা বলতাই বুঝি হুল ফোটালো কুটুস করে। নাথিং টু ফিয়ার অ্যাবাউট। ওদের ভয়চকিত ভাবটি দেখেই বুঝি বলে উঠলেন টমি সাহেব। তার পায়ের ব্যথাটা কমেছে মনে হয়। চিকুর হাত ছেড়ে দিয়ে তত্তরিয়ে সিঁড়ির ধাপগুলি পেরিয়ে গেলেন। বাড়ি খাওয়া পাল্লাটি এক হাতে চেপে ধরে ডাকলেন ওদের, আরে এসো এসো, যা কন্ডিশন হয়েছে বাড়িটার, হন্টেড বললাম তাই, ঢুকে পড়ো। বাইরে সাপ টাপ থাকতে পারে, কথাটা ঠিক। চিকুরও সেই ভয় পাচ্ছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে কিচকিচ খচর মচর কটকট গা শিরানি সব আওয়াজ আসছে কানে। তবে পোড়ো বাড়ির ভিতরে যে এইসব সরীসৃপ বা পোকামাকড় থাকবে না, এমন নিশ্চয়তাই বা কোথায়। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকাও যায় না। হাওয়া দিচ্ছে এমন জলের ছাঁটেই নাকানি চোবানি অবস্থা প্রায়। সিঁড়ি বেয়ে টমি সাহেবের পাশে দাঁড়ালো ওরা। তারপর তাকে সামনে রেখে ভেতরে ঢুকলো একে একে। নজর চলে না মোটেই। চাপ চাপ জমাট অন্ধকার। কেবল বিদ্যুৎ চমকের হঠাৎ হঠাৎ যেটুকু আলো ভাঙা জানলা দরজা দিয়ে ঘরে ঢুকছে, তাতে বোঝা যাচ্ছে ঘরটি যথেষ্ট বড়। ডান দিকে দেয়াল ঘেঁষে ফুলকারি ডিজাইনের লোহার রেলিংওয়ালা একটা কাঠের সিঁড়িও উঠেছে মনে হলো। তবে সেই সিঁড়ি বেয়ে দুতলায় যাওয়ার উপায় নেই, কারণ নিচের দিকে 3-4টি ধাপ ছাড়া ওপরের দিকে একটি ধাপও আস্ত নেই মনে হলো। তাছাড়া লোহার রেলিংয়ে কতগুলি প্রাণীও ঝুলছে মাথা নিচু করে। ওগুলি যে বাদুড়ের দল বলার অপেক্ষা রাখে না। নন্তু ফিসফিস করে বলল, এই লোকটা কোথায় গেল রে? সত্যিই তো, টমি সাহেব এই অন্ধকারে গেলেন কোথায় হঠাৎ? এই তো ছিলেন। এদিকে চাইল চিকু। নিকষ অন্ধকারটা চোখে সয়েছে কিছুটা। সিঁড়ির রেলিংয়ে মাকড়সার বিশাল বিশাল জালগুলি নজরে পড়ছে। বিজলির রোশনিতে চিকচিক করে উঠছে সেগুলি। কিন্তু টমিলি সাহেব নেই কোথাও। নন্তু বলল, চিকু চল পালাই এই বেলা। ভুতুম পাগলার কি দশা হয়েছিল মনে আছে তো? আমার কিন্তু টমি সাহেবকে মোটেই ভালো লাগছে না। ভয় চিকুরও আছে। খগেন কাকার কথাটা ওর মনের মধ্যে উগড়ে উঠছে। কিন্তু এমন পরিস্থিতিতে ভয় পেলে চলে না। তাছাড়া ভূত প্রেতের ব্যাপারটা মন থেকে ঠিক মেনে নিতে পারে না ও। তবে এই বিচ্ছিরি পোড়ো বাড়িটাতে থাকতে মোটেই ভালো লাগছে না। তার উপর কি বদখত বোটকা গন্ধ ঘর জুড়ে। এমন সময় কাঠের সিঁড়ির পেছন থেকে আয়তাকার হলুদ আলো এসে পড়ল এ ঘরে। ওদিকটাতে যে আরেকটা ঘর আছে বোঝা গেল এখন। পরক্ষণেই ওদেরকে চমকে দিয়ে টমি সাহেবের ভারী গলা, কাম অন মাই বয়েজ, আলো জ্বালিয়েছি আমি। বোঝা যাচ্ছে ভদ্রলোক এ বাড়িতে আগেও এসেছেন, কেরোসিনের লম্প জ্বেলেছেন, গন্ধ ভাসছে বাতাসে। দেখলি তো কেমন মিছিমিছি ভয় পাচ্ছিলি, বলল চিকু। ঘাম দিয়ে জ্বর ছাড়ল যেন ওর। ভয়ের একটা বরফ ঠান্ডা অনুভূতি ওর মনেও ঢুকেছিল, এখন সেটা একদম নেই। ভূতেরা আর যাই করুক, নিজের হাতে আগুন জ্বালাবে না। সিঁড়িটার পাশ দিয়ে এ ঘরে ঢুকলো ওরা।
মাঝারি ঘর, আগেরটির মতো আসবাব শূন্য নয়। বাঁদিকে দেয়াল ঘেঁষে একটা ছোটোখাটো লোহার খাট, সামনে একটা লেখার টেবিল, তার আবার একটা পায়া ভাঙা। পরপর ইট সাজিয়ে ঠেকা দেওয়া হয়েছে কোনো মতে। ল্যাম্পটা রয়েছে সেই টেবিলের ওপরেই। ফাটলওয়ালা একটা কাঁচের চিমনি থাকলেও হাওয়ার দমকে শিখাটা মাঝে মাঝে কেঁপে উঠছে। টেবিলের সামনে একটা কাঠের চেয়ার, যার দুটি হাতলের একটি ভাঙা, অন্যটিতে নিজের বাম হাতটি রেখে ওদের জন্য অপেক্ষা করছেন টমি সাহেব। সিট ডাউন, সিট ডাউন, ওদেরকে ঢুকতে দেখেই বলে উঠলেন তিনি। লোহার খাটটাতে বসলো ওরা। কবেকার খাট কে জানে, বসতেই ক্যাচর ক্যাচর করে শব্দ উঠল। শতচ্ছিন্ন একটা গদিও পাতা আছে খাটের উপরে। একটিরও বয়সের ঠিক ঠিকানা নেই। গন্ধ বেরোচ্ছে বিচ্ছিরি। নিচু খাট, পা দোলাতে দোলাতে ঠং করে কি একটা গড়িয়ে পড়ল নিচে। মাথা ঝুঁকিয়ে নিচু হয়ে দেখল চিকু, দু চারটে বাসন টাসন, হাঁড়ি থালা গ্লাস বাটি, সবই অ্যালুমিনিয়ামের মনে হলো। টেবিলের নিচে একটা মাটির উনুনও দেখা যাচ্ছে। কেউ থাকে এখানে, টমি সাহেবই নয় তো? চিকু সেটাই জিজ্ঞেস করলো তাকে। কথাটা শুনলেন না যেন টমি সাহেব। উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। টেবিলের পেছনে একটা কপাটহীন জানালা, পেরেক টেরেক পুঁতে 100 ফুটোর একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটি। হাওয়া বইছে এমন, নৌকার পালের মতো ফুলে ফুলে উঠছে চাদরটি। সেদিকটাতে পিঠ দিয়ে দাঁড়ালেন তিনি। অন্তু হঠাৎ বলল, তুমি বলছিলে ছবি আঁকো, রং তুলি, প্যালেট, কিছু তো দেখতে পাচ্ছি না। পাতলা ঠোঁট দুটি এবার সামান্য বেঁকিয়ে হাসলেন টমি সাহেব। কুতকুতে চোখের নীলচে মণি দুটো এই অপ্রতুল আলোতেও জ্বলে উঠল যেন। আঁকি তো, পোর্ট্রেট, কিন্তু কদিন ধরে আঁকছি না। একই লোকদের ছবি আঁকতে কত আর ভালো লাগে। আর রং তুলির কথা বলছো, সব আছে ওপরের ঘরে, ওখানে আমার স্টুডিও। কিন্তু ওপরের ঘরে ওঠার সিঁড়ি তো ভাঙা। কথাটা না বলে পারল না চিকু। লোকটাকে সুস্থ মাথার মনে হচ্ছে না ঠিক। পাগল হবে নির্ঘাত, নয়তো বিদেশ বিভুঁয়ে এই দুর্যোগের মধ্যে বনবাদারে ঘুরে বেড়ায়, এরকম পোড়ো বাড়িতে সংসার সাজিয়ে থাকে। আমার তো সিঁড়ির দরকার পড়ে না। ঠোঁট দুটি বেঁকিয়ে আবার হাসলেন টমি সাহেব। চিকুর এখন কোনো সন্দেহ নেই, ভূত নয়, পাগলের খপ্পরে পড়েছে। এখানে আর একটি মুহূর্তও থাকবে না ওরা। ভিজে জামা প্যান্টে শীত করছেও তবু। হঠাৎ খেয়াল হলো, আশ্চর্য, টমি সাহেব তো সেই গোলগলা গেঞ্জি আর ঢাউস হাফ প্যান্টটাই পরে আছেন। টুপিটাই কোথায় কে জানে। কিন্তু তার পোশাক যে একদম শুকনো। এত তাড়াতাড়ি জামা কাপড় শুকোলেন কী করে? বুকটা ধক করে উঠল ওর। ব্যাপারটা একেবারেই সুবিধের নয়। নন্তুর হাত ধরে উঠে পড়ল ও। কি হলো, উঠছো যে তোমরা? ভুরু কুচকে বললেন টমি সাহেব। নন্তু বলে বসল, আমাদের ভয় করছে, বাড়ি যাব এখন। অট্টহাসি দিয়ে উঠলেন টমি সাহেব। কি ভয়ঙ্কর সে হাসি! ভয়ে হাত পাগুলো সব পেটের মধ্যে ঢুকে গেল যেন ওদের। আরও কাণ্ড, সিঁড়ির রেলিংয়ে ঝোলা বাদুড়গুলি এই বিকট হাসি শুনেই যেন হঠাৎ এ ঘরে উঠতে শুরু করে দিল বিচ্ছিরিভাবে। যাবে তো? তারা কি আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করবে না? আমি যাদের ছবি আঁকি। পিছন ঘুরে দেখো, একজন তো এসেই পড়ল। কুতকুতে সাপের মতো চোখ দুটি নাচিয়ে বললেন টমি সাহেব। সত্যিই তো, পিছনে তাকাতে অবাক হলো ওরা। দরজার সামনে একটা মানুষ দাঁড়িয়েছে কখন। কি অদ্ভুত দেখতে তাকে। চিকু আর নন্তু দুজনেই ক্লাস 7-এ পড়ে। 5 ফিট মতো লম্বা। এই লোকটি ওদের থেকে বড়জোর 2-3 ইঞ্চি বেশি লম্বা হবে, তবে চওড়ায় অনেক বেশি। গড়নও বেশ শক্তপোক্ত, পেশিবহুল চেহারা। পরনে কেবল একটি মাত্র কাপড়, কোমরে জড়ানো। কাপড় না হয়ে গাছের ছালও হতে পারে। দুহাতে দুটি পাথরের খণ্ড, খুব চকচকে। ল্যাম্পের আলো ঠিকরে পড়ছে তাতে। হঠাৎ দেখলে মনে হয় যেন ইতিহাস বইয়ের পাতা থেকে একটা আদিম মানুষ উঠে এসেছে। লোকটি কিন্তু একটা আওয়াজ করে লোহার খাটে গিয়ে পা তুলে বসল। হাতের পাথর দুটি ঠুকুস ঠুকুস এক মনে।
আগুনের ফুলকি ছিটকে বেরোচ্ছে প্রতি ঠোক করে। খুব অবাক হয়েছ তো, বললেন টমি সাহেব। তা হওয়ারই কথা। নিজেদের পূর্বপুরুষকে হঠাৎ দেখলে অবাক তো হবেই। ও হলো বাসাঙ্গ ডিউকা, 48,730 বয়স ওর। লেট প্লিস্টোসিন যুগের অধিবাসী। তোমরা তো স্রেফ নিয়ানোডার্থাল ম্যান বলেই খালাস। একটা সাপের কামড়ে ওকে এখানে মরতে হয়েছিল, ঠিক এই জায়গাটিতেই। মায়া ছাড়তে পারেনি বেচারি। আমার ছবির মডেল হয় মাঝে মাঝে। এ কেমন অসম্ভব কথা! চিকু বুঝল না ঠিক। টমি সাহেব লোকটি যে বাড়াবাড়ি রকমের গোলমেলে, তাতে সন্দেহ নেই কোনো। কিন্তু আদিম মানুষের ভেগ ধরে এই লোকটির আবির্ভাব হলো কোত্থেকে? এমন সময় আবার সুর করে বাঁশি বেজে উঠল হঠাৎ। দরজার ওপার থেকে এলো যেন শব্দটা। তাকাতে আবার এক প্রস্ত অবাক হওয়ার অবস্থা। এ ঘরের আলো চতুষ্কোণ হয়ে বাইরের ঘরে পড়েছে কিছুটা। সেই আলো আধারিতেই দেখা যাচ্ছে ছোটোখাটো একটা লোক সিঁড়ি দিয়ে নামছেন। ইনি অবশ্য আদুর গায়ে নন, জোব্বা মতো কিছু একটা পড়ে আছেন। মুখে সরু নলের মতো যন্ত্রটি বাঁশিই হবে। পি সুরে আওয়াজটা ওটা থেকেই আসছে মনে হচ্ছে। বেশ দুলে দুলে সিঁড়ি বেয়ে নামছেন তিনি। কি করে নামছেন সেটিই মহা আশ্চর্য। শেষের 3টি ধাপ ছাড়া একটা ধাপও ওই সিঁড়িতে অবশিষ্ট নেই। লোকটি এবার এসে ঢুকলো ওই ঘরে। বাঁশি থামিয়ে টমি সাহেবের দিকে মাথাটা একটু ঝুঁকিয়ে সোজা গিয়ে বসলো ওই আদিম মানুষটির পাশে। এবার বোঝা যাচ্ছে সে একজন চীনা মানুষ। মুখের গড়ন এবং পোশাকের ধরনে তাই মনে হয় অন্তত। জোব্বা মতো পোশাকটি আসলে একটি চাইনিজ রোব। ড্রাগনের ছবি টবি আঁকা রয়েছে তাতে। লম্বা একটা ঝুলো গোপও আছে লোকটির। টমি সাহেব বললেন, ইনি তাংচি জিয়ান, ফাহিয়েনের আমলের লোক। ওর সঙ্গেই এসেছিলেন ভারত ভ্রমণে নয়, এসেছিলেন ব্যবসার খাতিরে। কিন্তু এখানকার কুখ্যাত মশার কামড়ে প্রাণটি যায়। কি তাংচি, ঠিক বলছি তো? মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো তাংচি। তারপর আবার বাঁশিতে ফু দিল সে, আর সঙ্গে সঙ্গে জানালা দিয়ে অতিকায় একটা লাল ঠোঁটো সারস এসে ঢুকলো ঘরে। পাখিটি সোজা এসে আক্রমণ করলো ওই চীনা লোকটিকে। সে লাফ দিয়ে পড়ল টেবিলে। ইটের পায়া গেল সরে, টেবিল পড়ল উল্টে। সঙ্গে সঙ্গে লম্ফটিও পপাত ধরণী তলে। চিমনিটিও ফাটল, আলোটিও নিবল। ঘর জুড়ে ভীষণ হুলস্থুল কাণ্ড। সারসের বিকট ডাক, টমি সাহেবের কিলিট কিলিট চিৎকার। আদিম মানুষটির আবার এই দৃশ্য দেখে আমোদ জেগেছে মনে। মূলোর মতো দাঁত বের করে হাসছে খুব। লোহার খাটটিও ধাতব। ক্যাচ ক্যাচ শব্দ তুলে তাল মেলাচ্ছে সেই হাসির সঙ্গে। এরই মধ্যে হঠাৎ আবার ঘোড়ার খুরের আওয়াজ। জানালার চাদর পেরেক থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে পড়েছে কোথায়। বৃষ্টি কখন থেমে গিয়ে বাইরের আকাশ আবছা চাঁদের আলো। সেই আলোতে দেখা গেল একটা বিশাল ঘোড়া এসে থামল জানালার সামনে। তার গলায় লাগাম, পিঠে মখমলি জিন। ঘোড়া থেকে নামলেন এক ব্যক্তি। মোঘল যুগের মতো পোশাক তার গায়ে, মাথায় পাগড়ি, হাতে উদ্ধত তরোয়াল। ক্ষীণ আলোতেও ঝকঝক করছে তার ইস্পাতের ফলা। শিগগির আসুন খাঁ সাহেব, টমি সাহেবের গলা শোনা গেল। বদমাইশ পাখিটা গোলমাল শুরু করেছে আবার। কই বাত নেহি। খাঁ সাহেব জানালা টপকে টপকে ঘরে ঢুকলেন। এক্ষুনি গর্দান নেবেন পাখিটির। কিন্তু কিছু করার আগেই সাঁই করে পালিয়ে গেল সারসটি। লাল ঠোঁটে তাংচির মুখের বাঁশি। বাচ্চাদের মতো হাত পা ছুটতে শুরু করেছেন তিনি। ঠোঁট ফুলিয়ে কেঁদেও দিলেন। কি যে অদ্ভুতুরে সব কাণ্ড, কি জানি। কুল কুল, নো মোর নয়েজ, বলে উঠলেন টমি সাহেব। ভালোই হয়েছে, আপদ গেছে। কে বলেছিল ওর হাড় দিয়ে বাঁশি বানাতে?
পাখি মেরেছো, মাংস খেয়েছো, তাতেও হয়নি। ওর হাড় দিয়ে আবার বাঁশি, চারদিকে এত বাঁশ দেখতে পাও না নাকি? তাও আবার বাজানো চাই যখন তখন, বাজালেই যখন সে বিরক্ত হয়। যাকগে, আর কথা না, চুপটি করে বসো এখন। তাংচি জিয়ান চুপ করলেন না। দুর্বোধ্য কী সব শব্দ টব্দ বলে জানালা দিয়ে বাইরে লাফ দিয়ে পড়লেন। পাখিটার খোঁজেই গেলেন বোধ হয়, বাঁশিটি উদ্ধার করবেন আবার। বাসাঙ্গ ডিউকো অবশ্য লক্ষ্মী খুব, সে আবার তার জায়গায় গিয়ে বসেছে, চকমকি পাথর দুটো ঘষছে, ঠুকুর ঠুকুর আলোর ফুলকি বেরোচ্ছে মাঝে মাঝে। আপনিও বসুন খাঁ সাহেব। জি, বললেন নতুন আগন্তুক। লেকিন এই ছোকরা দুজন কে আছেন? ওরা আমার মডেল হতে এসেছে। বহুত খুব, বহুত খুব। লেকিন গন্ধস্যুকে লাগছে এনারা এখনো জিন্দা আছেন, বললেন খাঁ সাহেব। তরোয়ালটি দোলাচ্ছে অনবরত, পাখি না মারতে পেরে হাত সুরসুর করছে খুব। জানালার পাশটিতে দাঁড়ালেন ঠেস দিয়ে। টমি সাহেব এবার চিকুদের দিকে ঘুরলেন। এই হট্টগোলে কিছু সম্বিত এসেছিল ওদের, কিন্তু পালাতে পারেনি বাদুড়গুলোর জন্য। বিচ্ছিরি প্রাণীগুলো ঠিক দরজাটা জুড়ে উড়ছিল ভয়ানকভাবে। শোনো তোমরা, পরিষ্কার স্পষ্ট কথা বলি এবার। জ্যান্ত মানুষের ছবি আমি আঁকি না। আমার মডেল যখন হতে চেয়েছ, মরতে তোমাদের হবেই। যেটুকু বা মাথায় বুদ্ধি খেলছিল চিকুর, এমন সাংঘাতিক কথা শুনে সব তালগোল পাকিয়ে গেল। তবু মিথ্যে কথাটা মানতে পারল না ও। আমরা কখন তোমার মডেল হতে চাইলাম? কোনো মতে বলল সে। টমি সাহেব ওর প্রশ্নটি এড়িয়ে বললেন, কীভাবে মরবে সেটা না হয় বেছে নিতে পারো। এইটুকু ফেভার করতে পারি তোমাদের। বাসাঙ্গ ডিউকাকে যে সাপটা কামড়েছিল, সেটা এখন তোমাদের পায়ের সামনে আমার নির্দেশের জন্য অপেক্ষা করছে। সত্যি কথা শেষ না হতেই হিসহিসানির আওয়াজ পায়ের কাছে, 5-6 হাত লম্বা একটা কালো ফণা তুলে। নন্তু আর পারল না, অনেক তাণ্ডব সহ্য করেছে সে। এবার মাথা ঘুরে এলিয়ে পড়ল চিকুর ঘাড়ে। চিকু কোনো মতে ওকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। ওর অবস্থাও সঙ্গীন, যে কোনো মুহূর্তে ওরও নন্তুর দশা হলো বলে।